আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইস টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমার এই ক্লাসটি হলো সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা এবং যারা সপ্তম শ্রেণীর অভিভাবকবৃন্দ আছেন তাদের জন্য। কেননা আমার এই ক্লাসটা দেখে শুধুমাত্র সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরাই উপকৃত হবে তা কিন্তু নয়। আপনারা যারা অভিভাবকবৃন্দ দেখছেন ওনারাও এই ক্লাসটা দেখে সহজেই গণিত বিষয়ে আয়ত্ত করে সেটা সম্পর্কে আপনি আপনার অবিডিয়েন্ট যারা আছে তাদের সাথেও বিষয়গুলো নিয়ে খোলামেলা আলোচনা করতে পারবেন এবং বুঝাই দেওয়ার মতো সক্ষমতা আপনার অর্জন হবে বলে আমি মনে করি। বর্তমানে যারা সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আছেন তারা বিগত অর্থাৎ 2023 ও 2024 সালের নতুন কারিকুলামে পড়ালেখা করেছেন বিদায় তাদের জন্য আসলে অঙ্ক বিষয়টা অনেকের কাছে অনেক কঠিন লাগে, যেহেতু ওনারা এই বিষয়ে অভ্যস্ত নয়। সেজন্য হয়তো তাদের কাছে এই অঙ্কটা প্রথম দিকে একটু কঠিন লাগতে পারে। তারপরও আমি আমার চেষ্টা করব আমার ক্লাসের মাধ্যমে যাতে খুব সহজে তাদের কাছে বিষয়টা পৌঁছাইতে পারি। প্রথম অধ্যায় সেটা হলো মূলদ ও মূলদ সংখ্যা। মূলদ ও অমূলদ সংখ্যা চেনার আগে আমি আপনাদের সাথে বর্গ ও বর্গমূল কি জিনিস সেটা নিয়ে আলোচনা করব। বর্গ কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল হলো সেই সংখ্যার বর্গ। কোন সংখ্যাকে, মনে করলাম যে 2 একটা সংখ্যা, ওই সংখ্যা দ্বারা গুণ করলে, তাইলে 2কে আমি ওই সংখ্যা মানে কত দ্বারা গুণ করলাম 2, প্রাপ্ত গুণফল 2 দুগুণে 4, সেই সংখ্যার বর্গ। সেই সংখ্যা মানে কার বর্গ? 2 এর বর্গ। কোন সংখ্যাকে অর্থাৎ 2কে ওই সংখ্যা দ্বারা গুণ করলে, 2 দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল অর্থাৎ 4, সেই সংখ্যার 2 বর্গ অর্থাৎ 2 এর বর্গ হলো কত? 4। অর্থাৎ বর্গ বের করার জন্য আপনাকে একই সংখ্যা 2টা গুণ করতে হবে। যেমন 1 এর বর্গ, 1 এর বর্গ হলো 1 একে 1, 1 একে 1, এখানে 2 একে 2 হবে না। আমি আপনাদেরকে শিখাচ্ছি বর্গ কি জিনিস সেটা। এরপরে আসেন, মনে করেন 3, তাইলে 3 এর বর্গ হলো 3 তারিখকে 9। 4, 4 এর বর্গ হলো 4 4 16। ঠিক একইভাবে 5, 5 এর বর্গ হলো 5 5 25। এখন দেখেন আপনাদেরকে তো বিষয়টা বোঝাই দিছি, এখন মোটামুটি হয়তো আপনাদের কাছে এখন একটা আয়ত্তে আসতেছে। বর্গ এভাবে না লিখে আরো অন্যভাবেও লেখা যায়। কিভাবে লেখা যায়? 6 স্কয়ার, এটাকে বলা হয় স্কয়ার। 6 স্কয়ার মানে 6 দুইটা, আর স্কয়ারের বাংলা হলো বর্গ। 6 স্কয়ার মানে 6 কয়টা? 2টা। 6 2টা মানে 6 দুগুণে 12 নয়, 6 2টা মানে হলো 6 গুণ 6, অর্থাৎ 6 6 হলো কত? 36। ঠিক একইভাবে 7 স্কয়ার, 7 স্কয়ার মানে 7 7 49। 8 স্কয়ার, 8 8 64। 9 স্কয়ার, 9 9 81। হ্যাঁ, অর্থাৎ 9 এর বর্গ হলো 81। ঠিক একইভাবে 10 স্কয়ার, অর্থাৎ 10 10 100। 11 স্কয়ার, 11 স্কয়ার মানে 11 এর সাথে 11 গুণ করতে হবে, 11 এর সাথে 11 গুণ 121। আপনার যদি এই মানগুলো মুখস্থ থাকে খুব সহজে আপনি অঙ্কগুলো সমাধান করতে পারবেন। সেজন্য আমি পরামর্শ দিব এগুলো যাতে মুখস্থ থাকে। ঠিক একইভাবে 12 স্কয়ার মানে 12 দুইটা, 12 12 গুণ করলে হয় 144। 13 স্কয়ার মানে 13 দুইটা, 13 13 গুণ করলে হয় 169। 14 স্কয়ার, অর্থাৎ 14 দুইটা, 14 14 গুণ করলে হয় 196। এভাবে করে 15 স্কয়ার মানে কত? 225। এভাবে করে আপনি 20 পর্যন্ত মোটামুটি আয়ত্ত রাখবেন। 20 স্কয়ার মানে হলো 20 20 গুণ করলে কত? 400। এই গেল বর্গ, অর্থাৎ কোন সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণফল সেই সংখ্যার বর্গ। আমি এতক্ষণ ধরে যা বের করেছি সবগুলা হলো বর্গ, অর্থাৎ 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 14 এর বর্গ 196, 20 এর বর্গ হলো 400। অর্থাৎ এটাকে বলা হয় 20 স্কয়ার। স্কয়ার মানে হলো 20 আর 20 গুণ, 20 আর 20 গুণ করলে কত পাওয়া যায়? 400 পাওয়া যায়। আর সেই সংখ্যাটি হলো প্রাপ্ত গুণফলের বর্গমূল। প্রাপ্ত গুণফলের বর্গমূল মানে আমি এখানে গুণ করে কত পেয়েছি? 1। কি কি গুণ করেছি? 1 আর 1,
এক আর এক গুণ করলে হয় এক, অর্থাৎ একের বর্গমূল হলো এক। আরো কয়েকটা বলি, বিষয়টা আমরা সহজ লাগবে। আমার প্রাপ্ত গুণফল হলো 4। 4 আমি কিভাবে পেয়েছি? 2 আর 2 এর গুণ করে, তাহলে 4 এর বর্গমূল হলো 2। প্রাপ্ত গুণফল হলো 9। 9 আমি কিভাবে পেয়েছি? 3 আর 3 গুণ করে, 3 তারিখে 9, তাহলে 9 এর বর্গমূল হলো কত? 3। 16। 16 আমি কিভাবে পেয়েছি? 4 আর 4 গুণ করে 16 হয়, তাহলে 16 এর বর্গমূল হলো কত? 4। তাহলে এভাবে আপনি লিখতে পারেন এই একের বর্গমূল সমান কত? 1। আমি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে এটা মুছি না, এটা রেখে দিছি। এই এক, এক মানে এটার বর্গমূল। একের বর্গমূল হলো কত? 1। তাহলে এখন লিখবো কার বর্গমূল? 4 এর বর্গমূল। তাহলে 4 এর বর্গমূল, 4 এর বর্গমূল হলো 2। ঠিক একইভাবে 9 এর বর্গমূল, 9 হলো গুণফল আর বর্গমূল হলো সেই সংখ্যা। সেই সংখ্যা মানে কত? 3। 9 এর বর্গমূল 3। তারপর আছে 9 এর পরে আছে কত? 16। 16 বর্গমূল এভাবে না লিখে আপনি এভাবে লিখতে পারেন, 16 বর্গমূল সমান 4। এটাকে বলা হয় বর্গমূল অথবা রুট আওয়ার। বর্গমূল অথবা রুট আওয়ারের চিহ্ন এটা। এরপরে 25 এর বর্গমূল, তাহলে 5 5 25 সমান 5। হ্যাঁ, এরপর 36। 36 এর বর্গমূল হলো কত? 6। 49। 49 এর বর্গমূল হলো 7। এরপরে আছে 64। 64 বর্গমূল হলো 8। এটার আরেকটা ব্যাখ্যা আছে। ব্যাখ্যাটা হলো, মনে করেন কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে হলে এই যে 64, 64 মানে হলো 8 গুণ 8। 8 গুণ কত? 8। বর্গমূল নির্ণয় করার সময় আপনি প্রতি জোড়া থেকে একটা নেবেন। প্রতি জোড়া, 2টা থাকলে সেখান থেকে নেবেন যে একটা, আর যদি 4টা থাকে সেখান থেকে নেবেন যে 2টা, অর্থাৎ বর্গমূল নির্ণয় করার সময় জোড়া থেকে একটি নিতে হবে। এভাবে তাইলে 64 বর্গমূল আমি কত পেয়েছি? 8 পেয়েছি। ঠিক একইভাবে আপনি 81 বর্গমূল 9, 100 বর্গমূল 10, 121 বর্গমূল 11, 144 বর্গমূল 12, 169 বর্গমূল 13, 196 বর্গমূল 14, 225 বর্গমূল 15, এভাবে করে করে আপনি সব বর্গমূল লিখতে পারবেন। তবে বর্গমূল জানার আগে বর্গটা কি জিনিস এবং বর্গ সম্পর্কে আপনার একটা পূর্ণাঙ্গ ধারণা থাকতে হবে। আপনার বর্গ সম্পর্কে যদি একটা পূর্ণাঙ্গ ধারণা থাকে, তাহলে আপনি বর্গমূলটা নির্ণয় করতে পারবেন। নয়তোবা বর্গমূল আপনার কাছে অনেক কঠিন লাগবে। ক্যালকুলেটরও বের করা যায়, তবে আগে আমাকে মুখে শিখতে হবে। আবার যেহেতু অধ্যায়টার নাম ছিল মূলদ ও অমূলদ সংখ্যা, আমি এখানে মূলদ সংখ্যা কি জিনিস সেটা লিখে দিছি। এটা পরে ব্যাখ্যা করার কারণ হলো যে আমরা যদি বর্গ আর বর্গমূল চিনি, তাহলে মূলদ আর অমূলদ চিন্তা আমাদের জন্য সহজ হবে। মূলদ সংখ্যা কাকে বলে? যে সংখ্যার বর্গমূল হয় অথবা পূর্ণবর্গ সংখ্যা হলে সেটি হলো মূলদ সংখ্যা। যে সংখ্যার বর্গমূল হয়, যেমন 4 এর বর্গমূল হয়, 4 এর বর্গমূল কত? 2, তাহলে 4 একটি মূলদ সংখ্যা। 4 একটি মূলদ সংখ্যা। 9 এর বর্গমূল হয়, তাহলে 9 হলো একটি মূলদ সংখ্যা। যেমন 13, 13 বর্গমূল হয় না। 13 বর্গমূল হলে দেখবেন যে এখানে 3 পয়েন্ট আরো অনেক নাম্বার আসতেছে, অর্থাৎ এটার কোনো শেষ নেই, এটা হলো অমূলদ সংখ্যা। যে সংখ্যার বর্গমূল হয় অথবা পূর্ণবর্গ সংখ্যা, এগুলা হলো পূর্ণবর্গ সংখ্যা, যার কারণে এগুলার বর্গমূল হচ্ছে, সেই জন্য এগুলা হলো প্রত্যেকে মূলদ সংখ্যা। আর যে সংখ্যার না হলে লিখছি, না হলে মানে যে সংখ্যার বর্গমূল হয় না অথবা সেগুলো পূর্ণবর্গ সংখ্যাও নয়, সেটি হলো অমূলদ সংখ্যা। যেমন 13, 13 একটা অমূলদ সংখ্যা, কেননা 13 বর্গমূল হয় না। 14 একটা অমূলদ সংখ্যা, 14 বর্গমূল হয় না। 14 বর্গমূল আপনি 3 পয়েন্ট আরো অনেক কিছু পাবেন, সেই জন্য এগুলার বর্গমূল হয় না এবং এগুলা হলো অমূলদ সংখ্যা। তাছাড়া মূলদ আর অমূলদ সংখ্যার আরো সংজ্ঞা আছে, সেটা হলো যে অমূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন না, অর্থাৎ পূর্ণাঙ্গ একটা সংখ্যা হিসেবে প্রকাশ করতে পারবেন না। আর মূলদ সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবেন। এটা আরো পরের পড়া, ক্লাস 9 10 এর পড়া, তবে ক্লাস 7 এর জন্য এটাই হলো স্ট্যান্ডার্ড। এখন আমি আলোচনা করব আপনাদের সাথে কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক কত কত হলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়, এরকম প্রশ্নও পরীক্ষায় আসে। আপনি শুধুমাত্র একক স্থানীয় অঙ্ক দেখেই সেটি পূর্ণবর্গ হবে নাকি হবে না, অর্থাৎ বর্গমূল হবে কি হবে না সেটা নির্ধারণ করতে পারবেন। যেমন আমরা জানি 1 এর বর্গ 1, 2 এর বর্গ 4, 3 এর বর্গ 9, 4 এর বর্গ 16, 5 এর বর্গ 25, এটা হলো 10 এর বর্গ 100।
তাহলে এটার একক স্থানীয় অঙ্ক হলো 1, এটার একক স্থানীয় অঙ্ক 4, এটার একক স্থানীয় অঙ্ক 9, এটার একক স্থানীয় অঙ্ক 6, এটার একক স্থানীয় অঙ্ক 5 আর এটার একক স্থানীয় অঙ্ক 0। কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক দেখে আপনি বলে দিতে পারবেন সেটা পূর্ণবর্গ হবে নাকি হবে না। যদি কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 1, 4, 9, 6, 5, 0 এরকম থাকে সেটি পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে, সেটি পূর্ণবর্গ সংখ্যা হতেও পারে, তবে নিশ্চিত হবে সেটা বলতে পারবেন না। যেমন 200 পূর্ণবর্গ হয় না, তবে হতে পারে আজকে বৃষ্টি হতে পারে আবার নাও পারে। অর্থাৎ এই অঙ্কগুলো দেখলে আপনি চিন্তা করতে হবে এটা পূর্ণবর্গ হবে নাকি হবে না। তবে এমন কিছু একক স্থানীয় অঙ্ক আছে যেগুলা দেখে আপনি পূর্ণ সংখ্যা সম্পর্কে আপনি একটা আইডিয়া দিয়ে দিতে পারবেন যে এটা পূর্ণবর্গ নয়, এটা বর্গমূল হবে না। যেমন যে সংখ্যাগুলোর একক স্থানীয় অঙ্ক দেখে বর্গমূল হবে না বা পূর্ণবর্গ সংখ্যা নয় সেটা হলো, যেমন যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2 হয়, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 3 হয়, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 7 হয়, যদি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক 8 হয়, এগুলা কখনোই পূর্ণবর্গ সংখ্যা নয়। কেননা এই 2, 3, 7, 8 এগুলা কি একের মধ্যে আছে? নিশ্চয় নাই। তার মানে এই একক স্থানীয় অঙ্ক 2 রেখে যেভাবে আপনি সংখ্যা গঠন করেন না কেন সেটা পূর্ণবর্গ সংখ্যা নয়। যেমন 212, এই 212 সংখ্যাটির একক স্থানীয় অঙ্ক 2 রেখে আমি চোখ বন্ধ করে বলে দিতে পারবো এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। মনে করেন এটা 443, এটা একক স্থানীয় অঙ্ক 3 হওয়ার কারণে এটা পূর্ণবর্গ সংখ্যা নয়। এটার মনে করেন 7, 5, 7, 757, তাইলে এটাও পূর্ণবর্গ সংখ্যা নয়, কেননা এটার একক স্থানীয় অঙ্ক হলো 7। এভাবে আপনি খুব সহজেই বর্গ সম্পর্কে এবং বর্গমূল সম্পর্কে যদি আমরা আইডিয়া থাকে তাহলে কোন কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক 2, 3, 7, 8 থাকলে সেটি পূর্ণবর্গ হবে না সেটা আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে ক্যালকুলেটর ব্যবহার করা ছাড়াও বলে দিতে পারবেন। এই হলো আজকের ক্লাসটা। আশা করছি আপনাদেরকে এই বিষয়গুলো আমি খুব সহজে বোঝাতে পেরেছি। এতক্ষণ সময় দিয়ে ক্লাস দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।